ঠান্ডা সবকিছু জমে গেছে। পার্ক স্লপে আছি, ব্রুকলিনের পার্ক স্লপে, এবং গতকাল আপনারা দেখেছেন একটা সংবাদ দিয়েছি যেটি খুব আলোচিত, $3 মিলিয়ন পানিশমেন্ট একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, এবং এটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্পাইস। আর সেটির নিচে আছে, কিছুক্ষণ আগে এখানে একটা প্রেস কনফারেন্স হয়ে গেছে, এবং আলোচিত এই 5 জন কর্মী যারা বিভিন্নভাবে নিগৃহীত বা হয়রানির শিকার হয়েছেন এবং শ্রম শোষণের শিকার হয়েছেন, তাদের দাবির প্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ লেবার $3 মিলিয়ন জরিমানা করেছে। তো আমরা আজকে প্রেস কনফারেন্স তো শেষ হয়ে গেল, আমি একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। আমি যে জিনিসটা জানাতে চাই সেটি হলো, রাজু হচ্ছে এখানকার এই যে আঙ্গুল তোলার এই ধরনের ঘটনায় আঙ্গুল তোলার প্রথম ব্যক্তি। তো আমার সাথে রাজুর সাথে দেখা হয়েছিল 1 বছর হবে বোধহয়, না 1 বছরের আগে, যখন রাজু এসে এই ঘটনা বললো একটা স্টোরি করার জন্য। তখন রাজুকে বলেছিলাম যে হ্যাঁ, এটা স্টোরি তো আমি করে দিতে পারি, কিন্তু পাশাপাশি যেটি করা যায় যে আলী আছে, আলী বৈভব, এবং শাহানা অফিসে লিয়াজো, তিনি কমিউনিটি লিয়াজো হিসেবে কাজ করেন, তিনি তার সাথে যোগাযোগ করলে তারা বেশ ভালো কাজ করতে পারবে, এবং সেই অনুপাতে রাজু যোগাযোগ করার পর একটা ভালো রেজাল্ট পেয়েছে। তো এটা একটা উদাহরণ হতে পারে, আপনাদের জন্য একটা শক্তি হতে পারে, যে এই ধরনের শোষণের ঘটনায় আমরা যারা অবহেলা করি, আর কি হবে, আমি 2000 গেছে, 3000 গেছে, আর দরকার নাই এটা করে, কিন্তু এতে করে মালিকরা কিন্তু আশকারা পেয়ে যাচ্ছে, এবং দিনে দিনে তারা আরো বেশি শ্রম শোষণের আরো বেশি মনস্টার হয়ে যাচ্ছে। আশা করব তাদের কাছ থেকে আমি বিস্তারিত শুনে আপনাদের সাহস জোগানোর, আপনাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা শেষ পর্যন্ত লড়েছেন এটার জন্য। কতদিন কাজ করেছিলেন এখানে? আমি প্রায় এখানে 2 বছর কাজ করছি। 2 বছর? তো 2 বছরে একদম একদিনও বেতন দেয় নাই? দিয়েছে লাস্ট আপনার 6 মান্থের মতো। 6 মান্থ না, আমার 6 মান্থ থেকে সমস্যা, আর ওনাদের 1 বছর থেকে সমস্যা। তার মানে আপনাকে 6 মাস পর থেকে আপনাদের তালবাহানা করা শুরু করছে। কি করতো, কিভাবে করতো? এই যে ধরেন সোমবারে বেতন দেওয়ার কথা, দিবে না, মঙ্গলবারে দিবে, বুধবারে দিবে, তারপর বলে 2 সপ্তাহ একসাথে দিব, এভাবে 2 সপ্তাহ যখন একসাথে দেওয়ার কথা তখন 1 সপ্তাহ দিছে, তারপর এভাবে 3 সপ্তাহ সময় ধরেন এরকম আরো 2 সপ্তাহ আটকাইছে। এভাবে আটকাইতে মানে অল্প অল্প করে বিগ অ্যামাউন্টের আটকালেছে। তো এখন আমরা যাইতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। কত টাকা পাইতেন আপনি শেষ? আমার প্রায় $10,000 পাইতেন। তো আপনি কি কোন জায়গায় কাজ করতেন? আমি ফুড প্যাকেজিং, ফুড রানার, ফ্রন্টে কাজ করতেন। বাংলাদেশি মালিকানা এটা, না? বাংলাদেশি মালিকানা। কয়জন মালিক? একজন? না, মালিক হচ্ছে বিল্ডিং সহ মূল মালিক হচ্ছে তার বাবা, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে রুহুল আমিন খন্দকার, আর তারপরে তার মেয়ে আর কি এটা চালায়। তবে সে এসব সাহস পাইছে তার বাবা থেকে, মূলত তার পিতা তাকে বলছে যে আমেরিকান আইনে যে তুমি যদি 2 হাত তুলে দাও, তুমি $1 মিলিয়ন ইয়া করো, সমস্যা নাই, তুমি 2 হাত তুলে দিবা কোর্টে গিয়ে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে সব ভিডিও আছে, অডিও রেকর্ডিং সব আছে। আচ্ছা, এগুলো আপনাদের সামনে বলছে? আমাদের সামনে এখানে আমাদেরকে বলছে তোমরা কিছু করতে পারবে না, এটা আমেরিকান আইনে আছে, তুমি যাই কিছু করো, 2 হাত তুলে দিবা কোর্টে গিয়া, নাথিং টু ডু তুমি। এসবও হইছে আপনার? তার বাবা হলো মূল মাস্টার মাইন্ড আর কি, রুহুল আমিন খন্দকার, সাবেক সোনামুড়ির চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সাবেক সোনামুড়ি উপজেলা চেয়ারম্যান, এখন আমেরিকাতে আছে বর্তমানে। আচ্ছা, তো আপনারা এগুলো নিয়ে অনেক ফাইট করছেন তাহলে ভিতরে? অনেক ফাইট। তার ভাইরাও আমাদেরকে আশা দিছে, তার ভাই একটার নাম হচ্ছে কি রানা খন্দকার, সেও আমাদেরকে অনেক আশা দিছে, দিয়ে দিচ্ছে। আমি আব্বুকে বুঝাই বলতেছি, আব্বু ইয়াকে বলবে, মরিয়ম খন্দকারকে বলবে, এভাবে আমাদেরকে মানে ইমোশনাল ব্ল্যাকমেল কইরা আমাদেরকে আটকাইছে। এখন আমরা ছাড়তেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। শেষ পর্যন্ত আমরা মানে আমাদের আর কোনো উপায় নাই, আমরা এখন কি করব, কোথায় যাব? আপনারা এই রায় পাওয়ার পর, সেপ্টেম্বরে তো রায় হলো, এরপরে কি তারা আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। কখনো করে নাই? আগে করছিল, যখনই আমরা টাকার জন্য মেসেজ দিই, কল দিই, টাকা দিচ্ছি, কখনো বলে না যে দিব না, তবে কখন দিবে সেটা আর কেউ জানে না। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ হাসান, আমি এই রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করি, মেন শেফ। আমি 9 বছর ধরে 9 বছর ধরে 9 বছর ধরে রেস্টুরেন্টে কাজ করি। তারপরে আগে প্রথম যে ভালো ছিল, তারপর আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। আমাদের শুক্রবারে স্যালারি দিব, শুক্রবার থেকে মঙ্গলবার থেকে আবার শুক্রবার লয়ে গেছে।
গ্যাপ করে আমাদেরকে আটকা ফেলাইছে অনেক টাকা। তারপর আটকা ফেলাইছে, আর আমি বলছি যে আমার ভাইয়া একটা অসুস্থ, আমার টাকা লাগবে। আপু বলছে ঠিক আছে কয়দিন অপেক্ষা করো, আমি দিচ্ছি। তারপর আর দেয় না। তারপর আবার বললে মনে করো তো কাজ করলেও করো, না করলে চলে যাও বাসায়। আমার পক্ষে সম্ভব না, আমি দিতে পারবো না, আমার সমস্যা আছে। কথা বুঝছেন? তারপরে এরকম করতে করতে অনেক টাকা আমার বাজা ফেলাইছে। কথা বুঝছেন ভাইয়া? আমার $33,000 বাজা ফেলাইছে তারা। তারপরে আমি $33,000 বাজাইছি, আর আমার কাছে বলে হাসান তুমি আমাকে আপুকে $3,000 দাও, আপু তোমাকে দিয়ে দেবো। তারপর আমি $3,000 দিছি, সে $33,000 নিচ্ছে আমার কাছে হেল্প চাইছে যে আমার $3,000 দাও, আমি $33,000 আপনার বেতন দিয়ে দিছে? না না, $33,000 আমি পাবো। তারপর আবার $3,000 আমার জন্য চাইছে যে আপু একটু বিপদে পড়ছি, আপুকে 2-3 দিনের লেগে দাও, আপু ব্যাংক থেকে উঠে দিই। তারপরে আমি দিচ্ছি, আমার টাকা দেয় না। আর 36,000 হলো। 36,000 আমার 1 টাকাও দেয় না। তারপরে আমরা কি করছি, আমরা মানে অনেক কষ্টে তারপরে আমরা বলছি আর কাজ করব না, শেষ। তারপরে কাজ আমরা সবাই মিলে কাজ ছাড়িয়ে দিছি। ফ্রাইডে কাজ ছাড়িয়ে দেওয়ার পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পর আমার কাছে ফোনও দেয় না, কিছু দেয় না। আবার বলে আসতে, আমরা আসছি, কিন্তু আসার পরে আমি কিছু আমাদেরকে 2 সপ্তাহ টাকা দেন, আমার কাছে কোনো টাকা নেই। না, আগে দোকান খুলো, দোকান খুললে আমরা দেবো। আপনার দোকান এর মধ্যে দোকান বন্ধ বন্ধ। তারপরে আমরা গেছি। আপনারা বন্ধ করছেন মানে আপনারা চলে গেছেন? চলে গেছি সবাই, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারপরে আবার আপনারা ফোর্স করেন নাই তো? ফোর্স করিনি, আমরা কিছু করিনি। আমরা বাইরেও করে দিয়েছি, দেখতে গেলে টাকা দেন আমাদেরকে। তারপরে আমরা চলে গেছি। তারপরে 2 সপ্তাহ পরে ফোন করে তোমরা রেস্টুরেন্ট খোলো, আমরা তোমাদেরকে টাকা দেবো। হ্যাঁ, আমি ঠিক আছে আগে টাকা দেন, তারপরে আমরা টাকা দেন, হেলে আমরা খুলবো। তারপরে আগে খুললে বেচা কিনে হইলে তারপরে তোমাদেরকে টাকা দেবো। তারপরে আমরা আর আসিনি, তার কথা বিশ্বাস নাই। এটা কত সালের ঘটনা? এটা হইলো আপনার অক্টোবরের দিকে। অক্টোবরে কত সালের? 24 সালে, 24 সালে 24 সালে ঘটনা। 24 সালের আপনারা মামলা করলেন 23-এর ঘটনা। আমার কাছে গেছে তো 24-এ। রাজুর সাথে আমার কথা হয়েছে 24-এ। আচ্ছা 23 সেপ্টেম্বরে। 23-এ কথা হয়েছে, 24-এ না। হ্যাঁ বলেন। 23-এ। তারপরে এই থেকে আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক ইয়ে দিছে। তারপর আমাদের টাকা টুকা দেয় না। তার বাবাকে বলছিলাম, তার বাবা কি বলে, ইয়া করছে তোমরা কেস করবে, কোনো লাভ হইতো না। কেস করবে, কোনো লাভ হইতো না। তার বাবার নাম হইছিল রুহুল আমিন খন্দকার। ওই যে যা বললো আর কি, রুহুল আমিন খন্দকার। উনি বসে কইছে একটা সমাধান করে দিবে। উনিও কোনো সমাধান করে না আমাদেরকে, বুঝছেন ভাই? সমাধান কোনো কিছু করে নাই। তারপরে ওনার কাছে বিচার দিছে, কোনো সমাধান আমাদেরকে কোনো রেজাল্ট দেয় নাই। তারপরে তার ভাইও ছিল, তার ভাইও কোনো রেজাল্ট দেয় না আমাদেরকে, বুঝছেন? কেউ কোনো রেসপন্স করে না আমাদের কাছে। তারপরে আমরা নিরুপায় কি করছি, আর কাজ করিনি রেস্টুরেন্টে। আপনারা তো রীতিমতো হিস্ট্রি করে ফেললেন। জি, আসলে আমাদের তো এরকম কোনো প্ল্যান ছিল না, আর কোনো ওয়ে ছিল না। আমরা উই ওয়ান্টেড টু ফাইট ব্যাক, বিকজ ও ভাবছে যে আমাদের আমরা পারবো না কোনো কিছু, আমাদের কোনো স্ট্যাটাস নাই, আমাদের কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই। এখানে কাজ করছি, এখানে তো এটা তো কোনো মিথ্যা কথা নয়। 9 বছর যাবত এখানে কাজ করতেছি। আপনি 9 বছর কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ জি। আপনি কোথায় কাজ করতেন? 2015 এ এখানে জয়েন করছি। আপনি 9 বছর? আপনারাও? এই 3 জন 9 বছর। 3 জন 9 বছর? জি। আচ্ছা, আপনিও কাজ করছেন? আমি আমার 2 বছর। উনি 2-3 বার দেশে যাওয়ার পথে এরকম ব্যাক এন্ড ফোর্থ আসছে গেছে, কিন্তু 2-3 বছর উনি কাজ করছে। আচ্ছা, আপনার 9 বছর। আপনি কোন সেকশনে কাজ করছেন? আমি ম্যানেজার ছিলাম, প্লাস সার্ভারও ছিলাম। ওকে। তো কি হলো আপনার সাথে? কি হলো আমার সাথে? যেটা হলো যে আমাকে সে প্রমিস করছে 2023-তে আমি একটা গ্রোসারি খুলবো রাজু। এখন তোমরা তো আমার অনেক পুরনো এমপ্লয়ি, তো আমি তুমি আমাদের ফ্যামিলির মতোই। সে আমাদেরকে এরকম বলে, তার মনে যে কি ছিল সেটা তো আমরা জানতাম না। সে আমাদেরকে বলতো যে আমি ওই গ্রোসারিটা খুলে তারপরে অনেক ভালো করব ইনশাল্লাহ, এবং ভালো করে তোমাদের টাকা পয়সা সব দিয়ে দিব। কিন্তু তার কি ইন্টেনশন ছিল এগুলো আমরা বুঝতে পারি নাই। ওই গ্রোসারিটা ওপেন করার পরে সে ফেল করছে, খুব বাজেভাবে ফেল করার পরে আমাদের টাকা পয়সার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছিল না। তারপরে আমাদেরকে নানানভাবে থ্রেট দিচ্ছিল যে তোমরা যদি
লিগালি যাও, তোমরা যদি আমার বিরুদ্ধে দাঁড়াও তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা এই টাকা পয়সা পাবা না। এবং ওর বাবা, ওর ভাই, সবার কাছে আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ, আমরা এত বছর খাইটা এখানে কাজ করছি, এত আমাদের মূল্যবান সময় দিয়ে আমরা এখানে আমাদের হার্ট এন্ড সোল ট্রাই করছি এবং ওনার বিজনেস কন্টিনিউ রাখছি এবং ওনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি। এবং ইন্ডিয়ান স্পাইসের এত রেপুটেশন সব আমাদের মেহনত, কিন্তু সে আমাদেরকে টাকা পয়সা প্রতি একটা সপ্তাহ ঠিক মতো টাকা পয়সা দিত না। আচ্ছা। এবং প্রতি সপ্তাহে সে বিভিন্ন এক্সকিউজ দিত, আজকে আসতে পারবো না, দেয়ার ওয়াজ নো ফিক্সড পে ডে, ইউনো। এবং সে প্রতি সপ্তাহে এক একটা বাহানা দিত যে এই কারণে টাকা দিতে পারবো না, ওই কারণে টাকা দিতে পারবো না। চালু হয়েছে কবে রেস্টুরেন্ট? এটা 2015 এর জানুয়ারিতে চালু হয়েছে। ও আচ্ছা, চালুর পর থেকে সে নাটকগুলো করা শুরু করছে। হ্যাঁ, মানে এই এর আগে তার বাবা এই রেস্টুরেন্ট পরিচালনা করত এবং ওর ভাইও পরিচালনা করত, কিন্তু সে টেক ওভার করছে 2015। আচ্ছা আচ্ছা, ও রেস্টুরেন্ট অনেক পুরনো। বিল্ডিংটাও ওদেরই, রেস্টুরেন্ট অনেক পুরনো, অনেক পুরনো। হ্যাঁ, হ্যাঁ। তো দেখা গেছে ওরা আপনার এই নিয়মগুলো ওরা শুরু থেকেই অনিয়মগুলোকে নিয়মে পরিণত করছে। ওরা এই কাজগুলো, এই এক্সপ্লয়টেশন গুলো তারা একদম শুরু থেকেই করতো, জানতো। সবচেয়ে ওরা সুবিধা নিত নতুন নতুন ইমিগ্রেন্টদের, যারা নতুন আসতো ওদেরকে কম টাকায়, মিনিমাম ওয়েজ থেকে অনেক কম টাকা দিয়ে তাদেরকে টাকা পয়সা কম দিত। এবং আমি যখন ফার্স্ট উইকে জয়েন করি, আমাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল, আমি যখন 2015-এ জয়েন করি, আমাকে যে হায়ার করে এবং যেভাবে আমাকে প্রমিস করে, পরের সপ্তাহে লিটারেলি আমাকে বলে যে, মানে আমি এত ভালো কাজ করছি কিন্তু ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট তো করেই নেই, আমার বলে যে তুমি এখনো কাজ শিখো নাই, তোমাকে অল্প টাকা দেওয়া হবে। আমাকে এত অল্প টাকা দিল, আমি শকড হয়ে গেলাম। এখন আমি তো স্টুডেন্ট ছিলাম, আমি তো ফাইট ব্যাক করতে পারি নাই তখন। তো একইভাবে সে মিনিমাম ওয়েজ নিউ ইয়র্কের স্টেট অনুযায়ী যত টাকা ছিল তার অর্ধেক দিত। এরকম এক্সপ্লয়টেশন যেটুকু করা যায়, যতটুকু হিউমিলিয়েট করা যায় ততটাই করতো। এবং কেউ যদি প্রটেস্ট করতো, ওকে ফায়ার করে দিব, ওকে ফায়ার করে দাও, মানে সে যেই কথা বলতো তার বিরুদ্ধে তাকে ফায়ার করে দিত। কয়জন স্টাফ ছিল সব মিলে? আমি এত বছরে মানে 20-30 জনের কম হবে না যারা এত বছর কাজ করছে। কিন্তু যারাই টাকা পয়সা ঠিক মতো পাইতো না, ওরা চলে যাইতো। বিভিন্নভাবে ওরা পুলিশ কল করতো, কেউ স্মল কোর্ট করছে, রেজাল্টও পাইছে, কিন্তু সে এখনো টাকা পয়সা দেয়নি। আপনারা যখন দেখলেন যে উনি আর টাকা দিচ্ছেন, আপনারা সবাই ছেড়ে চলে গেলেন? জি। তারপর কি হলো? তারপর আমরা আনশিওর ছিলাম কোথায় যাব, কোথায় হেল্প চাইবো। তো আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের বড় ভাইদের কাছে জিজ্ঞেস করি। তারপরে আপনার সাথেও আমার দেখা হয়েছিল সেই 1 বছর আগে, যে ভাইয়া এরকম প্রবলেম হয়েছে আমাদের এখন কি করা উচিত। তারপরে আপনি বলছিলেন যে এখানে নোয়াখালী ভবনের নিচে বৈভব আছে, বৈভবের সাথে দেখা করো একবার। তারপরে আমি তো আছি, তোমাদের সাথে আবার বসবো। তারপরে আলী ভাইয়ের কাছে গেলাম, আলী ভাই আমাদেরকে বোঝালো যে এইভাবে তুমি আগাইতে পারো। তো কিছু আইডিয়া হলো। তারপরে সেখান থেকে ওয়ার্কার জাস্টিস প্রজেক্ট সম্পর্কে জানলাম, ওদের কাছে গেলাম, লেবার ডিপার্টমেন্ট বরাবর কিভাবে কেস করতে হবে ওরা আমাদের সমস্ত ইনফরমেশন নিয়ে ওইভাবে অ্যাপ্লাই করার পরে 1 বছর পরে এই 24শে সেপ্টেম্বর রাইটটা হলো নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার থেকে $3 মিলিয়ন একটা পেনাল্টি। হ্যাঁ, ওইটা আসলে তো মামলা না, সরি, কোর্টের জাজমেন্ট না। ওইটা তো কোর্টের জাজমেন্ট না, কিন্তু ওর ওনারে মরিয়ম খন্দকারের কাছে 2 মাস সময় ছিল আপিল করার জন্য। এখন সে যদি আপিল না করে থাকে, এটা জাজমেন্ট হয়ে যাবে, রায় হয়ে যাবে। আচ্ছা, মানে এটা একটা পানিশেবল হয়ে যাবে। তার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে পারে, তার প্রপার্টি সিজ করতে পারে, ওরা যেভাবে এনফোর্স করতে পারে আমাদের টাকাগুলো উদ্ধার করার জন্য। ওরা কি কোনো যোগাযোগ করছিল? এখন ওরা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। এই সব কিছুর উদ্দেশ্য হলো যাতে নিউজটা স্প্রেড হয়, সবাই জানে যে আমাদের সাথে এরকম এক্সপ্লয়টেশন হয়েছে, আমাদের মজুরি চুরি করছে, এবং এই জিনিসটা যেন সবাই জানে যে হ্যাঁ, যে ওদের সাথে যেটা হয়েছে এটা হওয়ার না, এটা কাম্য না।
যেন আর কারোর সাথে এরকম না হয়, এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ এটা যেন সবাই জানে, এবং সব ওনাররা যেন সতর্ক হয়, এবং আমরা চাই আমাদের টাকাগুলো কিভাবে ফেরত পাই। সেই জন্য সবাই কাজ করবে এর পিছনে, এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নিও এটার পিছনে ইনভেস্টিগেশন করতেছে। ইনশাল্লাহ আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। বৈভব, বৈভব, 1 মিনিটের মধ্যে আমার একটু বলে ফেলতে হবে সিচুয়েশনটা, 1 মিনিটের মধ্যে, যে এই ঘটনার কিভাবে, হাউ ডিড ইউ গেট দিস এবং হাউ ডিড ইউ টেক দিস ইনসিডেন্ট? হ্যাঁ, শিওর। সো আমাদের কর্মীরা, আমরা আমাদের অফিস হিসাবে কাউন্সিল মেম্বার শাহান আরিফ, আমরা ওয়ার্কার রাইট নিয়ে অনেক কাজ করি। সো রাজু ভাই এবং অন্যান্য কর্মী যারা আছে ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্টের এই পার্ক স্লোপে, তারা আমাদের কাছে আসে অনেক খারাপ অবস্থায় আসলে, কারণ ওরা রেন্ট দিতে পারতেছিল না, ওরা বাড়ি ভাড়া এগুলো খাদ্য এগুলো দিতে পারতেছিল না আসলে। সো ওনারা আসার পর আমরা ওনাদের সাহায্য করি, ওয়ার্কার্স জাস্টিস প্রজেক্টের সাথে সংযুক্ত করে দিই, আর ডিপার্টমেন্ট অফ লেবারের একটা কমপ্লেন আমরা ফাইল করি, আমরা ওয়ার্কার্স জাস্টিস সবাই মিলে আর কি, যেটা এখন ভার্ডিক্ট $30 লক্ষ এসেছে। এখন যে ভার্ডিক্টটা আছে আমাদের $30 লক্ষ, $3 মিলিয়ন। এটার মধ্যে ওয়ার্কাররা কেমন পাবে, কত পাবে সেই ধরনের সো কোনো? ওইটার অর্ধেক ধরতে পারেন পেনাল্টি, যেটা স্টেটকে দিতে হবে, ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্ট মারিয়াম খন্দকারকে। আর আরেকটা হচ্ছে যেটা রেস্টিটিউশন বলা হয়। রেস্টিটিউশন অর্থ যে এগুলো আর অর্ধেক অংশটা যাচ্ছে ওয়ার্কারদের কাছে যারা কমপ্লেন করেছেন আর কি। এটা তাদের বেতন, তাদের জরিমানা, ব্যাক পে, জরিমানা এগুলো সব মিলিয়ে, ইন্টারেস্ট সহ, ইন্টারেস্ট সহ এগুলো সবকিছু মিলিয়ে এই আচ্ছা। আর এই প্রক্রিয়াটা করতে কতদিন সময় লেগেছে? এই পরীক্ষা করতে আমাদের প্রায় 1 বছর লেগে গেল, বাট আমরা সবাই মিলে অনেক থরলি ইনভেস্টিগেশন করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ লেবার খুব ভালো ইনভেস্টিগেশন করেছে। ওরা সামটাইমস 1 বছর 2 বছর ধরে ইনভেস্টিগেশনই করে খালি। সো ওরা ইনভেস্টিগেশন করার পর পেয়েছে যে এটা খালি আমাদের যেগুলো ওয়ার্কার আমাদের কাছে, যেগুলো কর্মী এসেছে আমাদের কাছে, খালি ওনারা না, আরো অনেকজন এক্সপ্লয়েটেড হয়েছে এদের মাধ্যমে, এই ইন্ডিয়ান 5 জন না স্পাইস শুধু? রেস্টুরেন্টের মাধ্যমে। আচ্ছা, তো মালিকদের সাথে কি কোনোভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছে? আমরা আমাদের সাথে মালিকরা কোনো রেসপন্স করেনি বা কোনো Did you try it? করেনি। আমরা ডিপার্টমেন্ট অফ লেবার ট্রাই করেছি, যেহেতু ওরা এনফোর্সমেন্ট এজেন্সি, ডিপার্টমেন্ট অফ লেবারই ট্রাই করেছে এবং করছে রুটিনলি কন্ট্যাক্টে আসার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওরা করে নাই? না, ওকে, রেসপন্স নেই আর কি। ওকে, অনেক ধন্যবাদ। আমি খালি একটা জিনিস বলতে চাই, আমাদের কর্মীদের, আমাদের ওয়ার্কারদের, ইমিগ্রেন্ট ওয়ার্কারদের স্পেশালি, আপনারা সামনে আসুন। এরকম যদি দেখেন আপনাদের মজুরি দিচ্ছে না ঠিক মতন, সিটিতে অনেক আইন আছে যেটা আপনাদেরকে অধিকার দেয়। সো এগুলো সমস্যা নিয়ে আপনাদের আসতে হবে, ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, এগুলো কমপ্লেন করতে হবে। এই ঘটনাটা তো অনেক বড় পানিশমেন্ট, এই ধরনের কি এক্সাম্পল আছে? আর এটা নর্মাল না। আমরা যখন আমাদের উকিলদের সাথে কথা বলেছি, বিভিন্ন উকিল, মানে ডিএর বলেন অথবা অন্যান্যরা যারা আছে, ওরা বললো এটা সবসময় এটা নর্মাল না, বাট আমরা সবাই সিটিতে এত বড়, রাইট, কিন্তু ওরা এত ভায়োলেশন পেয়েছে এবং ফাইলগুলো খুব ভালো মতন প্রস্তুত করা হয়েছিল। অনেক ইস্যু ছিল তাদের, তাহলে অনেক ইস্যু ছিল, ওগুলোর কারণে এটা আসলে ফাইনটা এত বড় এসেছে। এইটা হলো বড় ব্যাপার, যে অনেক ইস্যুর কারণে, একটা দুইটা ঘটনা না। না, কিন্তু ইন জেনারেল মানে ফাইন মিলিয়ে, রেস্টিটিউশন মিলিয়ে ওয়ার্কারদের স্টেট অনেক করে আর কি, অনেক কনসিডার করে আসলে যখন ওয়ার্কাররা কমপ্লেন করে। আমরা এখন পার্ক স্লোপ এলাকায়, এটা একটা এলাকা যেটা আমি রিপ্রেজেন্ট করি, এবং এই এলাকাতে ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্টের সামনে আমরা এখন এখানকার কর্মীদের সাথে, যারা অনেক দিন ধরে তাদের মজুরি পায় নাই, তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছিল, এবং ডিপার্টমেন্ট অফ লেবার থেকে এখন একটা ভার্ডিক্ট দিছে যে মরিয়ম খন্দকার, যে ইন্ডিয়ান স্পাইসের ওনার, তার $3 মিলিয়ন পে করতে হবে স্টেটকে, তার লেবার ইনজাস্টিসের কারণে। সে যে কর্মীদের টাকা চুরি করছে এবং ঠিক মতো তাদেরকে ট্রিট করে নাই। আর আমরা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের সাথেও কাজ করতেছি, যাতে করে তারা ওনাকে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মাধ্যমে চার্জ করতে পারে। আমরা মনে করি যে কোনো এমপ্লয়ার কর্মীদেরকে খারাপভাবে ট্রিট করে, সে একটা ক্রিমিনাল, আর তাকে ক্রিমিনাল হিসাবে আমাদেরকে দেখা উচিত। আর এখন সবশেষ তাহলে মামলাটা কোন পর্যায়ে গিয়েছে? এখন বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ লেবার 2 মাস সময় দিছে মরিয়ম খন্দকারকে এই ফাইনটাকে আপিল করার জন্য। সে এই 2 মাসে কোনো আপিল করে নাই বা কোনো স্টেপ নেয় নাই।
সো এখন আমরা জাস্ট আবারও আমাদের অফিস থেকে ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে আমরা যোগাযোগ করব আর জানতে চাইবো যে তারা এখন কি স্টেপ নেবে। আমরা চাই যে ডিপার্টমেন্ট অফ লেবার ফুল $3 million যেন এনফোর্স করে ওনারের কাছ থেকে। আর সো এখন পর্যন্ত আমরা ওটার মানে কি হবে হ্যাঁ এখনো জানি না। ডিপার্টমেন্ট অফ লেবারের তাহলে সিদ্ধান্ত যেটা দিয়েছে সেটা তাদের পক্ষ থেকে চূড়ান্ত, কিন্তু আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত না। It's enforceable. So আমরা এখনো জানি না যে তারা মানে কিভাবে সেটা বাস্তবায়ন করবে। সো ওইটার জন্য আমরা এখনো ওয়েট করতেছি। সো এখনো আর একটু সময় লাগবে ওয়ার্কারদের ফুল ওয়েজ জোগাড় করতে। একটা বড় ঘটনা এটা, এবং আমার কাছে মনে হচ্ছে যে এত বড় জরিমানার ঘটনা রেস্টুরেন্টে নিউ ইয়র্ক সিটিতে আরেকটা আছে কিনা। ওয়েল গতকালকে স্টারবাকস ওয়ার্কাররা এবং আমাদের ডিপার্টমেন্ট অফ কনজিউমার ওয়ার্কার প্রোটেকশন স্টারবাকসকে $40 million ফাইন দিছে গতকাল। হ্যাঁ, ওরা এই 1-1.5 বছর ধরে ইনভেস্টিগেশন চলতেছিল আমাদের সিটি থেকে। তারা তাদের কর্মীদেরকে এগুলো তারা স্কেজুয়াল দেয় নাই। লাইক এখানকার ল হচ্ছে যে রিটেল ওয়ার্কারদেরকে বা রেস্টুরেন্ট ওয়ার্কারদেরকে আগে থেকে স্কেজুয়াল দিতে হবে, তাদের ঠিকমতো বাতাই দিতে হবে যে এই দিন কাজ করতে হবে। সো ওরা করে না এরকম, এবং ইনভেস্টিগেশন পর জানতে পারছে যে প্রায় 15,000 ওয়ার্কার ইম্প্যাক্টেড, এবং স্টারবাকসের $40 million ফাইন, যেটা ওরা এখন ওয়ার্কারদেরকে দিতে হবে। Smile. Yay. Look at me. Okay, amazing.